Hello student, welcome back our YouTube channel Science Vita। তো বন্ধুরা আগের দিন আমরা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের পার্ট 2 এর ভিডিওটা দেখেছি। এবার পার্ট 3 ভিডিওতে ফার্স্টে আসি মটর গাছের উপর মেন্ডেলের কাজ। মেন্ডেল মটর গাছের উপর কি কি কাজ করেছিলেন? মটর গাছের উপর মেন্ডেলের কাজ। মটর গাছের উপর মেন্ডেলের কাজ। আমরা সবাই জানি মটর ফুল একটি উভলিঙ্গ ফুল, তাই স্বপরাগযোগী। কিন্তু মেন্ডেল এই মটর ফুলের ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। আমরা লিখে পড়ে নিই। মটর ফুল একটা উভলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল, তাই স্বপরাগযোগী। কিন্তু মেন্ডেল মটর ফুলের ইতর পরাগযোগ ঘটান। মেন্ডেল মটর ফুলের ইতর পরাগযোগ ঘটান। তিনি চিমটের মাধ্যমে ফুলের পুংকেশর তুলে স্ত্রী ফুলে এবং গর্ভকেশর তুলে পুরুষ ফুলে পরিণত করেন। মটর ফুল একটি উভলিঙ্গ ফুল, তাই স্বপরাগযোগী। মেন্ডেল মটর ফুলের ইতর পরাগযোগ ঘটান। ওটা কি করেছেন মেন্ডেল? চিমটের মাধ্যমে ফুলের পুংকেশর তুলে স্ত্রী ফুলে আর গর্ভকেশর তুলে পুরুষ ফুলে রূপান্তর করেন। তারপর পরাগধানী থেকে পরাগ রেণু তুলে স্ত্রী ফুলটির গর্ভমুণ্ডে স্থাপন করেন। এইসব ফুল থেকে বীজ সৃষ্টি করে পরিণত বীজগুলি মাটিতে বপন করে, তার ফলে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে এইসব ফুল থেকে বীজ সৃষ্টি করে পরিণত বীজগুলি মাটিতে বপন করে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। তাহলে মটর গাছের উপর মেন্ডেল কি কি কাজ করেছিলেন? মটর ফুল একটা উভলিঙ্গ ফুল, সেটা আমরা সবাই জানি, তাই স্বপরাগযোগী। মেন্ডেল মটর ফুলের ইতর পরাগযোগ ঘটান। তিনি চিমটের মাধ্যমে ফুলের পুংকেশর তুলে স্ত্রী ফুলে আর গর্ভকেশর তুলে পুরুষ ফুলে পরিণত করেন। তারপর পরাগধানী থেকে পরাগ রেণুটা তুলে স্ত্রী ফুলটির গর্ভমুণ্ডে স্থাপন করেন।
এইসব ফুল থেকে বীজ সৃষ্টি করে পরিণত বীজগুলি মাটিতে বপন করে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। এই হলো মেন্ডেলের মটর গাছের উপর কাজ। এরপর মেন্ডেল যে সাফল্য পেয়েছিল তার কারণগুলি কি কি ছিল? মেন্ডেলের সাফল্যের কারণ। তাহলে আমরা পয়েন্ট করে বুঝে নিই। প্রথমত মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি নিয়ে কাজ শুরু করেন। তাহলে মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ শুরু করেন। তাহলে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করেন, অর্থাৎ 14টা বৈশিষ্ট্য, 7 জোড়া বৈশিষ্ট্য, 14টি বৈশিষ্ট্যের প্রতিটি আলাদা আলাদা ক্রোমোজোমে অবস্থান করে। এবার দ্বিতীয়ত, পরীক্ষার সময় তিনি একটি বা দুটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা শুরু করেন। তাহলে পরীক্ষাকালীন তিনি একটি বা দুটি বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন। থার্ড পয়েন্টটা কি? একই চরিত্রের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন। একই চরিত্রের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন। পরীক্ষা করেন। 4 নাম্বারটা কি? পরীক্ষার ফলাফল তিনি গাণিতিক ধারায় ব্যাখ্যা করেছিলেন। পরীক্ষার ফলাফল তিনি গাণিতিক ধারায় ব্যক্ত করেন, অর্থাৎ ব্যাখ্যা করেন। আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো শুধু সংকরায়ন পদ্ধতিতে উৎপন্ন অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি তার মতবাদ প্রতিষ্ঠা করেন। সংকরায়ন পদ্ধতিতে উৎপন্ন অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি তার মতবাদ প্রতিষ্ঠা করেন। তাহলে মেন্ডেল সাফল্যের কারণগুলো কি কি? প্রথমত, মেন্ডেল মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা শুরু করেন। পরীক্ষার সময় তিনি একটি বা দুটি বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন। একই চরিত্রের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফল তিনি সম্পূর্ণভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা করেছেন। আর তিনি শুধুমাত্র সংকরায়ন পদ্ধতি অবলম্বন করে অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি তার মতবাদ প্রতিষ্ঠা করেন। তাহলে এতটা পুরো ক্লিয়ার। এখান থেকে অনেক সময় এমসিকিউ আসে বা অনেকে অনেক ডেক্সপো, হ্যানাদানা, নিট এসব পরীক্ষা দিলেও ওখানে অনেক কোয়েশ্চেন আসে, যেমন ইমাসকুলেশন, এগুলো এমসিকিউতেও ভালো আসে। ইমাসকুলেশন
ইমাস্কুলেশনটা কি? উভলিঙ্গ ফুলের পুংকেশর কেটে বাদ দেওয়া বা নষ্ট করার পদ্ধতিটাকেই বলা হয় ইমাস্কুলেশন। তাহলে উভলিঙ্গ ফুলের, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে হয়। উভলিঙ্গ ফুলের পুংকেশরটা কিন্তু পুংকেশর কেটে বাদ দেওয়াকে ইমাস্কুলেশন বলে। ইমাস্কুলেশন বলে। এরপর লিঙ্কেজটা কি? লিঙ্কেজটা আগের দিনের একটা পয়েন্টের অনুযায়ী ছিল। লিঙ্কেজটা কি? একটি ক্রোমোজোমে বর্তমানে জিনগুলি একত্রে উত্তরাধিকারে প্রাপ্ত হলে তাকে লিঙ্কেজ বলে। তাহলে কি? একটি ক্রোমোজোমে বর্তমান জিনগুলি একত্রে উত্তরাধিকারে প্রাপ্ত হলে তাকে লিঙ্কেজ বলে। এগুলোর উপর একদম পুরো পাতি ভাষায়। ইমাস্কুলেশন কি? উভলিঙ্গ ফুলের পুংকেশর কেটে বাদ দেওয়াকে ইমাস্কুলেশন বলে। কিন্তু এটা উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে অবশ্যই এটা পুংকেশরটা কেটে বাদ দেওয়াকেই ইমাস্কুলেশন বলে। আর লিঙ্কেজটা কি? একটি ক্রোমোজোমে বর্তমান জিনগুলি একত্রে উত্তরাধিকারে প্রাপ্ত হলে তাকে লিঙ্কেজ বলে। এবার আসি মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য। মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তাহলে কি? মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য। আমরা আগেই পড়েছি মেন্ডেল 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে তার কাজ শুরু করেন। তাহলে এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কি কি আমরা আজকে দেখে নেব। যেমন বীজের আকার, বীজের বর্ণ, তারপর ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের অবস্থান, আর কাণ্ডের দৈর্ঘ্য। 1 2 3 4 5 6 7 এই 7টা বিপরীতধর্মী বৈশিষ্ট্য। কি কি? বীজের আকার, বীজের বর্ণ, ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের অবস্থান, কাণ্ডের দৈর্ঘ্য। বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে একটা প্রকটক বৈশিষ্ট্য, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা আমরা আগের দিনই পড়েছিলাম। আমরা এখানে এটা লিখে নিই। বৈশিষ্ট্য একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন। তাহলে বীজের আকার ফার্স্ট কি? বীজের আকার কি কি? একটা হলো গোলাকার আর একটা কুঞ্চিত। বীজের বর্ণ কি কি বলা হয়েছে? একটা হলুদ, প্রকট বৈশিষ্ট্যটা হলুদ, আর এটা সবুজ। বীজের আকৃতিটা কি কি বলা হয়েছে? একটা পরিপুষ্ট আর একটা খাঁজযুক্ত।
খাঁজ যুক্ত। ফলের বর্ণটা কি বলা হয়েছে? ফলের বর্ণটার ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটা সবুজ আর প্রচ্ছন্নটা হলো হলুদ। ফুলের বর্ণটা কি হবে? এটা বেগুনি আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা সাদা। ফুলের অবস্থানটা একটা হলো কাক্ষিক আর একটা হলো শীর্ষস্থ। আর কাণ্ডের দৈর্ঘ্যটা কি? একটা দীর্ঘ আর একটা খর্ব। এই হলো মেন্ডেলের নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এটা পয়েন্ট করে দিই। 1 2 3 4 5 6 7, 7টা বিপরীত বৈশিষ্ট্য। এবার বৈশিষ্ট্য দু রকম, এটা আমরা আগের ভিডিওতে পড়েছিলাম। প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এর মধ্যে কোনটা কি আমরা বলে নিলাম। গোলাকার, কুঞ্চিত, এগুলো আমরা সবই মোটামুটি জানি। এবার কাক্ষিক, ফুলের অবস্থান যদি কাক্ষিক বলতে হয় তাহলে আমরা এখানে বলে দিই এই যদি একটা এখানেও একটা যদি ফুল হয়, এই সব পাতা যদি হয় তাহলে মোটামুটি এইটা হলো তাহলে কাক্ষিক অবস্থান। এই জায়গাটাকে বলা হয় কাক্ষিক, এটাকে বলা হয় কাক্ষিক। আর শীর্ষস্থ বলতে কি? এই ফুলের যদি এটা ফুল হয়, ঠিক এই শীর্ষের জায়গায় যদি ফুল হয় তাহলে এগুলোটাকে বলবো শীর্ষস্থ। তাহলে যদি কাক্ষিক অবস্থান বলতে ফুলের এই রকম অবস্থানটাকে কাক্ষিক অবস্থান, আর এই ঠিক ফুলের শীর্ষে যদি কোনো ফুল হয় গাছের তাহলে এটা হলো শীর্ষস্থ অবস্থান। এবার আমরা যে এতক্ষণ পড়ছি মেন্ডেল মটর গাছটাকে যোগ্য করেছেন, কিন্তু মেন্ডেল মটর গাছটাকে মনোনীত করেছিলেন কেন? আমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে, তাহলে এটা আমরা জেনে নিই। মেন্ডেল মটর গাছকে নির্বাচিত করার কারণ। মেন্ডেল যেহেতু মটর গাছকে নির্বাচন করেছেন, তাহলে মটর গাছের কিছু নির্দিষ্ট গুণ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো দেখে নিই। যেমন মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম। মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম। আবার সেকেন্ড পয়েন্ট হলো মটর গাছ অল্প স্থানে সহজে বাগানে ফলানো যায়। থার্ড পয়েন্টটা কি? বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটানোর জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। ফোর্থ পয়েন্টটা কি? বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম। তাহলে কি বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি
অপত্য উৎপাদনে সক্ষম, উৎপাদনে সক্ষম। আর ফিফথ কি, উভয়লিঙ্গ ফুল হওয়ায়, উভয়লিঙ্গ হওয়ায় স্বপরাগযোগ, স্বপরাগযোগ ঘটানো সম্ভব। তাহলে কি হলো, মটর গাছকে নির্বাচিত করার কারণ কি, মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম, মটর গাছ অল্প স্থানে সহজেই বাগানে ফলানো যায়, বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটানোর জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে, বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম, উভয়লিঙ্গ হওয়ায় স্বপরাগযোগে ঘটানো সম্ভব, আর স্বপরাগী হওয়ায় বাইরে থেকে কোনো অবাঞ্ছিত চরিত্র মিশ্রণের সম্ভাবনা কম। অবাঞ্ছিত চরিত্র মিশে যাওয়ার সম্ভাবনা কম। তাহলে এতটা আমাদের ক্লিয়ার। এবার নেক্সট, হলো মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র। মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র। প্রথমত মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটা দেখে নেব। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। এক সংকর জনন কি, এটা আমরা আগের ফার্স্ট ভিডিওটাতেই আমরা দেখেছিলাম, তাও সংজ্ঞা হিসেবে বলে দিই। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। তাহলে কি, আবার একই প্রজাতির দুটি জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটানোকে বলা হয় এক সংকর জনন। তাহলে এক সংকর জননটা কি, একই প্রজাতির দুটি জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বলা হয়। এক সংকর জনন বলে। তাহলে মেন্ডেলের এক সংকর জনন কি, একই প্রজাতির দুটি জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বলা হয়। তাহলে আমরা যদি মটর গাছের ক্ষেত্রে দেখি, মটর গাছের ক্ষেত্রে দেখব খাঁটি লম্বা, অর্থাৎ বিশুদ্ধ লম্বা সাথে টি বিশুদ্ধ বেটে, এটা পি জনু বা জনিত্রী জনু, সাথে এটা গ্যামেট মিওসিসের ফলে
মিয়োসিস, মিয়োসিসের ফলে এর গ্যামেট টি আর এর গ্যামেট টি, এদের ইতর পরাগযোগ ঘটিয়ে ইতর পরাগযোগ ঘটানোর ফলে সংকর লম্বা টিটি আর টিটি ক্রস করা হলো। এরপর আবার মিয়োসিস, মিয়োসিসের ফলে সংকর লম্বাটা হয়ে গেল গ্যামেট টি টি, আর এও সংকর লম্বা, এরও টি টি। তাহলে এটা কি, এটা হবে F1 জনু সংকর লম্বা, সংকর লম্বাটা F1 জনু। বিশুদ্ধ লম্বার সাথে যদি আমরা বিশুদ্ধ বেটের মিলন ঘটালে তাহলে এটা মিয়োসিসের ফলে এর একটা ক্যাপিটাল টি প্রকট বৈশিষ্ট্য আর এর একটা স্মল টি, এদের ইতর পরাগযোগ ঘটানোর ফলে টি টি সংকর লম্বা উৎপন্ন হলো। সংকর লম্বা উদ্ভিদের সাথে সংকর লম্বার উদ্ভিদের মিলনের ফলে আর মিয়োসিসের ফলে যেটা গ্যামেট দুটি হলো টি টি, ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি, এবং এবার এদের স্বপরাগযোগ ঘটানোর ফলে স্বপরাগযোগ ঘটালে তাহলে আমরা চেকার বোর্ডের সাহায্যে যদি আমরা দেখি তাহলে যদি স্বপরাগযোগ ঘটায় টি, এটা এখান থেকে নিয়ে যায় টি টি টি, এই টি এর সাথে এই টি আর এই টি এর সাথে এই টি, টি টি হবে। এটা যদি আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখি তাহলে এটা চেকার বোর্ডে কি হবে, এটা হলো F2 জনু, F2 জনু। তাহলে যদি আমরা চেকার বোর্ডে দেখি এটা হলো স্ত্রী গ্যামেট, এটা হলো পুং গ্যামেট টি টি। এটাকে চেকার বোর্ড বলা হয় টি। এই যে আয়নার মতো চিহ্নটা এটা হলো স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট, আর এই ধনুকের মতো চিহ্নটা এটা হলো পুং গ্যামেট। আগেকারে নাকি স্ত্রীরা আয়নায় বেশি মুখ দেখতো, ওই জন্য এটা আয়নার মতো চিহ্নটা স্ত্রী গ্যামেট আর ধনুকের মতো চিহ্নটা এটা না পুং গ্যামেট, এরকম হিসাবে একটা ধরা হয়। এবার চেকার বোর্ডের সাহায্যে যদি আমরা দেখি টি টি, তাহলে এটা টি 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 টি, এগুলোর সাথে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে টি টি, আবার এটার সাথে এটা গুণ টি টি, আবার এটার সাথে এটা গুণ টি টি, একই আসছে। এটা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে, এটা বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে, এদের সংকর লম্বা, সংকর লম্বা, সংকর লম্বা, আর এই দুটি হলো সংকর লম্বা, সংকর লম্বা। এটা কি চেকার বোর্ডের সাহায্যে, চেকার বোর্ড, পরীক্ষায় বলা থাকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও, তখন এরকম বোর্ড করে এটা দেখাতে হবে। এবার এর যদি ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত বের করি, ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাত, আগের দিনই আমরা ফিনোটাইপ অনুপাত কি পড়েছিলাম, ফিনোটাইপ অনুপাত হলো জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলা হয়। তাহলে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যটা কি, লম্বা, একটা লম্বা, দুটো লম্বা, তিনটে লম্বা, তাহলে এটা হলো 3:2, আর একটা বেটে তাহলে এটা হলো 1, একটা এখানে হলো একটা লম্বা, দুটো লম্বা, তিনটে লম্বা, একটা লম্বা আর দুটো লম্বা, তাহলে এটা হলো 3 আর একটা বেটে 1। যদি জিনোটাইপ অনুপাতটা দেখি, জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাতটা হলো
বিশুদ্ধ লম্বা একটা, বিশুদ্ধ বেটে সংকর লম্বা দুটো আর বিশুদ্ধ বেটে একটা। চেকার বোর্ডে ঠিক এরকমভাবে ধরায়, এই বিশুদ্ধ লম্বা একটা, এটা 1, তারপর সংকর লম্বা দুটো 2, তারপর বিশুদ্ধ বেটে একটা 1, অর্থাৎ ফিনোটাইপ অনুপাত 3:1 আর জিনোটাইপ অনুপাত হলো 1:2:1। এটা হলো মটর গাছের ক্ষেত্রে ক্লিয়ার। এবার আমরা দেখব গিনিপিগের ক্ষেত্রে। এবার দেখব গিনিপিগের ক্ষেত্রে। গিনিপিগের ক্ষেত্রে ওটা আমরা মটর গাছের ক্ষেত্রে দেখলাম, এবার আমরা গিনিপিগের ক্ষেত্রে দেখব। এটা বিবি অর্থাৎ বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনিপিগ। এর সাথে ক্রস করা হবে বিশুদ্ধ লোমযুক্ত, বিশুদ্ধ সাদা, ওটা কালো ছিল এটা সাদা, লোমযুক্ত গিনিপিগ। তাহলে গিনিপিগের ক্ষেত্রে এটা হলো বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগের মিলনের ফলে এখানে এটা পিজনু সংকরায়ন করা হচ্ছে। পিজনু এর গ্যামেট হলো বি আর এর গ্যামেট হলো স্মল বি। মিওসিস করা হলো, মিওসিসের ফলে হলো এর ফল এদের নিষেকের ফলে বি এর সাথে আবার বি এর ক্রস করা হলো, তারপর গ্যামেট হলো বি আর এর গ্যামেট বি। তাহলে এদের ক্রস করলে হবে বিবি ক্যাপিটাল বি স্মল বি, আবার ক্যাপিটাল বি স্মল বি। এটা হলো F1 জনু আর এটা F2 জনু। এগুলো হলো গ্যামেট, এগুলো হলো সব গ্যামেট। এটা হলো সংকর কালো লোমযুক্ত গিনিপিগ, সংকর কালো লোমযুক্ত গিনিপিগ। তাহলে এখানে আমরা কি দেখলাম, বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগের আমরা নিষেক করালাম সংকরণের ফলে। এটা হলো পিজনু বা জনিত্রজনু। এর ফলে যদি আমরা নিষেকের পরে এর মিওসিসের ফলে এর গ্যামেট বি, এর গ্যামেট স্মল বি, এই দুটি নিষেকের ফলে নিষেকের ফলে কি হলো, এটা হলো সংকর কালো লোমযুক্ত গিনিপিগ হলো। সংকর কালো লোমযুক্ত গিনিপিগের সাথে আবার সংকর কালো লোমযুক্ত গিনিপিগের নিষেকের ফলে এটা হলো F1 জনু। নিষেকের ফলে গ্যামেট বি আর এর গ্যামেট হলো বি, এর সাথে করলে এটা হলো F2 জনু। F2 জনুতে কি বিশুদ্ধ কালো এটা হলো বিশুদ্ধ কালো, এটা হলো সংকর কালো, দুটো হলো সংকর কালো আর এটা হলো বিশুদ্ধ সাদা। তাহলে আমরা এটা এবার দেখে নিই। বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগের নিষেকের ফলে মিওসিসের ফলে এর গ্যামেট বি আর এর গ্যামেট স্মল বি, দুটো নিষেকের ফলে সংকর কালো লোমযুক্ত গিনিপিগ হলো। সংকর কালো লোমযুক্ত গিনিপিগের সাথে আবার সংকর কালো লোমযুক্ত গিনিপিগের সংকরণের ফলে F1 জনুতে এর গ্যামেটটা হলো বি, ক্যাপিটাল বি স্মল বি, এদের আবার নিষেকের ফলে উৎপন্ন হলো F2 জনু। F2 জনুতে কি হলো, একটা বিশুদ্ধ কালো, দুটো সংকর কালো আর
একটা হলো বিশুদ্ধ সাদা, সাদা উৎপন্ন হলো। এবার আমরা এটা চেকার বোর্ডের সাহায্যে দেখে নেব। চেকার বোর্ডের সাহায্যে, চেকার বোর্ডের সাহায্যে তাহলে এটা কি দেখব, বি বি, আর এটা বি বি। বি এর সাথে বি বি, ক্যাপিটাল বি স্মল বি, আর ক্যাপিটাল বি স্মল বি স্মল বি স্মল বি। এটাও সেম প্রসেস, বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কালো, ওখানে সব আগে লেখাই আছে, এটা দেখে নেবে। তাহলে এর ফিনোটাইপ অনুপাতটা কি, ফিনোটাইপ অনুপাতটা হলো বিশুদ্ধ কালো সংকর কালো, তাহলে এটাও হলো 3:1। আর জিনোটাইপ অনুপাতটা, জিনোটাইপ অনুপাতটা হলো 1:2:1। এরপর দ্বিসংকরজন পরীক্ষা, তো এটা পরের ভিডিওতে দেখা হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করে দিলাম, পরের ভিডিওতে বাকিটা আলোচনা করা হবে। সো বাই, হ্যাভ এ নাইস ডে।